আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা নানা বিষয় নিয়ে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন বিশেষ বিশেষ বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হতে যাচ্ছে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন, যেটাকে বলা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন এক আশার আলো। কেন এই গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হলো বা এটার কি উপকারিতা, বাংলাদেশের মানুষ কিভাবে তার থেকে সুবিধা পাবে, এই বিস্তারিত আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলেউদ্দিন। মুসলেউদ্দিন, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনার শুরুতে যেটা বলছিলাম যে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে এই গ্রাউন্ড স্টেশন যেটা হচ্ছে এটা বাংলাদেশের জন্য এক ধরনের নতুন একটা ধারণা বা নতুন একটা আশার আলো তৈরি হচ্ছে এটাকে ঘিরে। এই স্যাটেলাইট ওশান গ্রাউন্ড স্টেশনটার প্রয়োজনীয়তা কেন পড়লো বাংলাদেশের জন্য, আসলে কেন জরুরি হলো? জি, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনার যে আমাদের ক্ষেত্র, তার মধ্যে সবাই সবসময় আমরা বলেই থাকি যে আমাদের বঙ্গোপসাগর আমাদের এই উন্নয়নের সবচেয়ে বড় পটেনশিয়াল জায়গা। কিন্তু স্বাধীনতা এত বছর পরেও কিন্তু আমরা সেই জায়গাটাতে কিন্তু পৌঁছাতে পারি নাই। তো আমি একজন ওশানোগ্রাফার হিসাবে আমি অনেক চিন্তাভাবনা করে দেখেছি যে আমাদের সক্ষমতার জায়গায় প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে সমুদ্রে গিয়ে তথ্যপত্র কালেক্ট করে আমাদের আদৌ কি সম্পদ আছে সেই সম্পদের যে জরিপ বা স্টক অ্যাসেসমেন্ট, সেটা আমরা এখন পর্যন্ত করতে পারিনি। এবং আদৌ আমাদের ইনস্টিটিউশনগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয় বা রিসার্চ সেন্টারগুলো কখনো নিজস্ব সক্ষমতায় নিজস্ব শিপ নিয়ে এই আমাদের বিওয়াইন্ড আওয়ার টেরিটোরিয়াল অশানে গিয়ে আমরা এই কাজটা করতে পারবো কিনা সেটা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান, যেহেতু বাজেট এবং আমাদের টেকনিক্যাল সাপোর্ট। তখন আমি চিন্তা করেছিলাম যে সারা পৃথিবী কিন্তু এখন জয় হচ্ছে রিমোট সেন্সিং মেথডকে ব্যবহার করে। সুতরাং আমি যখন নাসাতে একবার যাওয়ার সুযোগ হয়েছিল তখন আমার চিন্তায় এসছে যে কোনোদিন যদি বাংলাদেশে একটা আমরা স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন করতে পারি, আমরা স্যাটেলাইট আমাদের না থাকুক কিন্তু যদি গ্রাউন্ড স্টেশনও থাকে, তাহলে কিন্তু আমরা চাইলে আমাদের বঙ্গোপসাগরের তথ্যপত্রগুলো আমরা আমাদের ল্যান্ডে বসে কিন্তু নিতে পারবো এবং সেটাকে ব্যবহার করে হয়তো একদিন এই আমাদের যে অপার সম্ভাবনার কথা আমরা বলছি, ব্লু ইকোনমির কথা বলছি, সেটা বাস্তবায়ন সম্ভব হবে। মূলত এই চিন্তা থেকেই এই যে ডাটা, যে রিডেন্ডেন্সি, আমাদের ডাটা নাই, তথ্য নাই। আমরা বলছি আমাদের প্রচুর মাছ আছে, আমরা বলছি আমাদের এখানে গ্যাস আছে, আমরা বলছি আমাদের এখানে পোর্ট আছে ব্যবহার করা যাবে, আমরা বলছি আমাদের ফিশ স্কুল আছে আইডেন্টিফাই করা যাবে, কিন্তু আমরা কখন কিভাবে এই জায়গাগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত আয়ত্ত করতে পারিনি। এই চিন্তা থেকে আমার হচ্ছে যে গবেষণা তাহলে আমাদেরকে করলে কি করতে হবে, আমাদের ডাটা লাগবে। সুতরাং ডাটার জায়গাটা, ডাটা ডাউনলোডিংয়ের জায়গাটা আমি মূলত এনশিওর করার জন্য এই কাজটা করেছি। এক্ষেত্রে ধরেন আমাদের তো এই জায়গায় তো আর আপনার নিজস্ব স্যাটেলাইট আপনার উৎক্ষেপণ বা এটা এই প্রসঙ্গ নাই। এক্ষেত্রে কতটা আসলে স্যাটেলাইটের সংযোগ আপনারা পাবেন, বা এটা থেকে বলা হচ্ছিল যে দুর্যোগ পূর্বাভাসেরও আমাদের একটা বড় সুবিধা আমাদেরকে এনে দিবে, এই জায়গাগুলো যদি একটু বিস্তারিত বলেন। প্রথম কথা হচ্ছে আমরা এখনই আমাদের টেস্ট অপারেশন চলছে, আমরা দেখতে চাচ্ছি বা আমরা কনফার্ম হতে চাচ্ছি যে কোন কোন স্যাটেলাইট আমাদের যে কাভারেজ এরিয়া বে অফ বেঙ্গলের সেদিক দিয়ে কখন যাচ্ছে এবং কতক্ষণ সময় আমরা তার থেকে ডাটা নিতে পারবো এবং কি কি প্যারামিটার আমরা নিতে পারবো, এবং সেটা আসলে যেই রেজলিউশন আমরা পাচ্ছি সেই রেজলিউশন আমাদের যে কাজের জন্য প্রয়োজন সেই কাজে লাগবে কিনা, এগুলো আমরা এখন পরীক্ষা নিরীক্ষা করছি। তো এখন পর্যন্ত 7টা স্যাটেলাইটের সাথে মোটামুটি আমাদের সম্পর্ক স্থাপিত হয়েছে, আরও 4টা স্যাটেলাইটের সাথে সম্পর্ক স্থাপিত হবে বলে আমরা আশা করছি। টোটাল 11টা স্যাটেলাইট থেকে আমরা মোটামুটি প্রতি 15-20 মিনিট পর পর আমরা তাদেরকে পাবো, অর্থাৎ কন্টিনিউয়াস 24 আওয়ার্স ডাটা পাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে আমরা মনে করছি আর কি। আর নেক্সট কোয়েশ্চেনটা কি ছিল? যেটা বলছিলাম যে দুর্যোগ পূর্বাভাসের একটা সুবিধা পাওয়ার কথা এখান থেকে, এইটা কিভাবে আমরা দেখেন, এটা একটা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের কাজই হলো যে নতুন তথ্য উপাত্ত নলেজ তৈরি করা। আমাদের কাজ কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা সংকেত দেওয়া না, আমাদের কাজ হচ্ছে গবেষণা করে কিভাবে দুর্যোগের সংকেত দেওয়া যায় সেই জিনিসটা তৈরি করা। এখন যারা দুর্যোগ এই সংকেত দেওয়ার সাথে সংশ্লিষ্ট গভর্নমেন্টের, তারা যদি মনে করে যে আমাদের এই ডাটা এই ইনফরমেশন কাজে লাগিয়ে তারা
এই সংকেতটা দিবে সেটা তারা বিশ্ববিদ্যালয় থেকে তারা নিতে পারে। কিন্তু আমার যে মূল যে আমার টার্গেট যেটা একদম ট্রুলি স্পিকিং সেটা হচ্ছে ধরেন আগেও কি আমরা তাদের দুর্যোগের সংকেত দিতাম না, আমাদের কিন্তু ফোরকাস্টিং আগেও হতো। তো আমরা ফোরকাস্টিং দেওয়ার জন্য আমাদের কিছু ইনফরমেশন ডাটা বা ইমেজ দরকার হয়। সেই ইমেজ ডাটা বা ইনফরমেশনগুলো আমরা কিন্তু রিঅ্যানালাইসিস ডাটা হিসাবে কিন্তু আগেও আমরা কিনে নিতে পারতাম, অথবা যেগুলো পাবলিকলি অ্যাভেলেবেল বিভিন্ন ওয়েবসাইট থেকে সেগুলো কিন্তু আমরা ডাউনলোড করতে পারতাম। প্রশ্ন হচ্ছে আমাদের এক্সপার্টরা জানে না অথবা কাজ করার সুযোগ পাচ্ছিল না যে এই রিঅ্যানালাইসিস ডাটাগুলো স্যাটেলাইট থেকে আসার পরে মাঝখানে তো একটা হিউজ কাজ আছে যেটা আসলে গবেষণার দাবি রাখে, যার উপরে নির্ভর করবে এই রিঅ্যানালাইসিস ডাটাটার ভ্যালু কীরকম হবে, সেটা কত দ্রুত আমাকে তথ্য দিতে পারবে, অথবা কী পরিমাণ রেজলিউশনের ম্যাপ আমাকে তৈরি করে দিতে পারবে কিংবা অ্যানিমেশন করতে পারবো। তাহলে এখন কিন্তু আমি যেহেতু সরাসরি ডাটা অথবা ইনফরমেশন অথবা ফ্রিকোয়েন্সি যাই বলি আমি নিতে পারছি, আমার স্টুডেন্টরা একদম জিরো লেভেলের যে ইনফরমেশনটা যেটা জাস্ট ফ্রিকোয়েন্সি, যেটা অ্যাকচুয়ালি নো ওয়ান নোজ হোয়াট ইজ দিস, এই নো ওয়ান নোজ হোয়াট ইজ দিসকে এভরি ওয়ান নোজ হোয়াট ইজ দিসে রূপান্তরিত করার জন্য জায়গাটা আমি চাচ্ছি আমাদের গবেষকরা সেই জায়গাটায় কাজ করুক। কারণ হচ্ছে এইটাকে নিয়ে কাজ করতে গেলে প্রচুর স্পেসিফিক কিছু সফটওয়্যার আছে যেগুলোর উপর আপনাকে হ্যান্ডস অন হতে হবে। আপনাকে এই স্যাটেলাইটের জন্য কিন্তু এখানকার স্টেশনের জন্য এখানকার প্রয়োজনীয় টার্গেট অনুযায়ী অ্যালগরিদম ডেভেলপ করতে হবে, ইকুয়েশনের উপরে কাজ করতে হবে, সেই ইকুয়েশনগুলোকে মডিফাই করতে হবে আমি যা চাই সেই পর্যায়ে নেওয়ার জন্য। এই জন্য আমার মূল টার্গেট হচ্ছে গবেষণা, অর্থাৎ শিক্ষা এবং গবেষণার যে সুযোগ সেটাকে নিশ্চিত করা, বাড়ানো। তারপর এখান থেকে যে প্রোডাক্ট, ওই যে যেটা বললাম যে জিরো লেভেলের ডাটা, সেটাকে লেভেল 1-এ নিয়ে যাওয়া, সেখানে লেভেল 2-তে নিয়ে যাওয়া, লেভেল 3-তে নিয়ে যাওয়া। লেভেল 3-তে নিয়ে গেলে তখন সবাই বলবে হ্যাঁ ও আমি জানি যে এটা তো আচ্ছা এটা তো সি সারফেস টেম্পারেচার, এটা তো ক্লোরোফিল, হ্যাঁ আমি তো এটা ব্যবহার করতে পারবো। এই জায়গাটা নিয়ে যাব, যাওয়ার পরে এবার যে যখন যেভাবে এটাকে কাজে লাগাতে চায় বিশ্ববিদ্যালয়ের যে ইনস্টিটিউট হবে, রেগুলেশন হবে, সেই রেগুলেশন অনুযায়ী যারা ডাটা যেভাবে চাই আমাদের সক্ষমতা যেভাবে দেওয়া সম্ভব আমরা সেভাবে দিয়ে দিব। অথবা আমাদের আরেকটা ওই যে জায়গা থাকবে যে এই ইনফরমেশন তাহলে এদের কাছে সাবস্ক্রিপশন ফি নিয়ে কীভাবে দেওয়া যায় সেই জায়গাটা করব। কিন্তু এখন পর্যন্ত আমরা চাচ্ছি গবেষণার জায়গাটাকে বেশি গুরুত্ব দিতে। একটু পেছনে যদি ফিরে যাই, সেটা হচ্ছে এই সেন্টারটা আসলে কিভাবে হলো বা কারা আপনাদেরকে সহযোগিতা দিচ্ছে, এইটা যদি একটু বলেন। আমি জানি না সংক্ষেপে এটা কতটুকু দিতে পারবো। আমি আসলে 2010 সালে আমেরিকায় পোস্ট গ্রাজুয়েশন করতে যখন গিয়েছিলাম তখন MIT-তে আমার একটা ট্রেনিং ছিল 26 দিনের। তো সেখানে আমার একটা সুযোগ ছিল পৃথিবীর যে কোনো ল্যাব আমি ভিজিট করতে পারবো, আমাকে তারা সাপোর্ট দেবে। তা আমার খুব ইচ্ছা হলো আমি একটু NGDC-তে যাবো, এটা বলে NGDC, ন্যাশনাল জিওফিজিক্যাল ডাটা সেন্টার আমেরিকার। তো ওখানে যখন আমি, এটা হচ্ছে কলোরাডোতে, এটাকে 1 মাইল হাই সিটি বলে, এটা সি লেভেল থেকে 1 মাইল উপরে সিটিটা, যে সিটিতে ঢুকতে গেলে আপনাকে ভিতর দিয়ে যেতে হয়। তো ওখানে আমি 7 দিন ছিলাম এবং আমি সেখানে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমার এক স্টুডেন্ট আমাকে কোয়েশ্চেন করছিল যে আমেরিকা বাংলাদেশ থেকে শিক্ষা ব্যবস্থা কত এগিয়ে আছে। তা আমি তাকে উত্তর দিয়েছিলাম যে তোমার স্কুলের সাথে বুয়েটের ডিফারেন্সটা কীরকম আমি জানি না, তার চেয়ে আরও 500 বছর এগিয়ে আছে। তো ওখানে গিয়ে আমি বুঝতে পেরেছি। তো আমাকে ওরা ওখান থেকে দেখাচ্ছিল যে একটা ডাটা সেন্টার কত প্রয়োজন একটা দেশের জন্য অথবা বিশ্বকে শাসন করার জন্য। এবং তখন আমি বুঝতে পেরেছিলাম যে ধরেন আমেরিকার যে পাওয়ার, দিস ইজ নট অনলি ডিউ টু দেয়ার অস্ত্র, দিস ইজ ডিউ টু দেয়ার নলেজ ক্যাপাসিটি। আমার কাছে মনে হয়েছে যে তাদের যে আর্মস আছে এটা না, আসলে তাদের এই ক্যাপাসিটি হচ্ছে ডাটা হিউজ। তা আমি তখন এমনি নিজে নিজে বলতেছিলাম স্বপ্নের মতো যে বাংলাদেশে যদি এরকম একটা কিছু থাকতো, কিন্তু আমি জানতাম যে বাংলাদেশে এটা আসলে কখন হবে কিনা আমি জানতাম না। সেই স্বপ্নটা তৈরি হওয়ার পর থেকে আমি যখনই স্যাটেলাইট বিষয়ক বা স্যাটেলাইট অশনোগ্রাফি বিষয়ক কোনো কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম যেখানেই আমি দেখেছি পাওয়ার চেষ্টা করেছি, আমি আমার জায়গা থেকে সবসময় সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করেছি, নিজের আইডিয়াটা সেখানে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো বিশেষ করে 2016 সালে আমি মেরিল্যান্ড ইউনিভার্সিটিতে স্যাটেলাইট অশনোগ্রাফির একটা কনফারেন্সে আমার একটা বক্তব্য ছিল। সেখানে আমি নিজে লাস্টের দিকে বলতেছিলাম যে আমার খুব ইচ্ছে বাংলাদেশে এরকম একটা কিছু হোক। তোমরা এখানে তো ইউরোপিয়ান স্যাটেলাইট এজেন্সি, চায়না, ইন্ডিয়ার ইসরো, আমেরিকা সবাই আছো, তোমরা কেউ যদি একটু এগিয়ে আসো আমি তোমাদেরকে সকল সহযোগিতা করব। যাই হোক, তো আমাকে কয়েকটা কোম্পানি বলে যে তুমি একটা প্রজেক্ট প্রপোজাল লিখে আমাদের কাছে পাঠাও। তো আমি অনেকগুলো প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছি। তার মধ্যে চায়নার যে সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি, এটা হলো মিনিস্ট্রি অফ ন্যাচারাল রিসোর্সের আন্ডারে তারা আমাকে ডাকলো। এটা হলো 2018 সালে। তারা আমাকে ডেকে বললো যে তুমি আসো, আমাদের একটা সেমিনার হবে। সেমিনারটা হলো ওশেন কালার রিমোট সেন্সিং, অর্থাৎ স্যাটেলাইট দিয়ে সমুদ্রের শুধুমাত্র রংটা জেনে কীভাবে সমুদ্রকে আইডেন্টিফাই করা যায়, কী ধরনের সমুদ্র, কী ধরনের প্রোডাক্টিভিটি, এগুলো। তো সেখানে গিয়ে যাওয়ার পরে আমি তাদের ডিজির সাথে দেখা করলাম ট্রেনিং শেষ হওয়ার পরে। তখন তার সাথে প্রাথমিক প্রায়োজন বলতে আগামীকালকে তুমি আমাদের একটা প্রেজেন্টেশন দাও। তো
তো আমি তাদেরকে একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, তখন তারা আমার পরামর্শ দিল ওকে ফাইন, ভেরি নাইস কনসেপচুয়াল প্রেজেন্টেশন। তারা আমাকে বললো যে উই নিড টু হ্যাভ MOU টু বি সাইন্ড। তা আমাদের একটা MOU সাইন করতে হবে। তো আমি তখন 2020 সালে গিয়ে আমরা অনলাইনে MOU সাইন করলাম, বিকজ অফ করোনা আমরা যেতে পারলাম না। তারপর করোনার কারণে আমাদের 2 বছর চলে গেল। 2023 সালে এসে ওদের সাথে আমার আবার যোগাযোগ শুরু হলো, আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় সহ আমরা সেখানে গেলাম। মানে এই পরিপ্রেক্ষিতেই মূলত আস্তে আস্তে একটা পর্যায়ে 2024 সালে আমরা ওয়ার্কিং এগ্রিমেন্ট সাইন করলাম। 2025 সালের 26শে মার্চ আমরা কনস্ট্রাকশন কাজ শুরু করলাম। তো ওদের সাথে আমাদের যে পার্টনারশিপ হচ্ছে, অল ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট তারা দিবে, অল ইন ক্যান্ড সাপোর্ট আমরা দিব। তো আমরা আমাদের লোকাল সকল সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আমাদের যদিও অনেক লিমিটেশন আছে, বাট স্টিল উই আর সাপোর্টিং হোয়াট ইজ নেসেসারি। আর তারা আমাদেরকে সব সাপোর্ট দিচ্ছে। সেই সাপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা এখন আমাদের অবকাঠামোগত কাজটা শেষ হয়েছে, টেস্টের কাজ চলছে, আমরা অ্যালগরিদমগুলো ডেভেলপ করছি এবং সফটওয়্যারগুলো ইনস্টলেশন করছি। আশা করছি যে আমরা এই মের মধ্যে শেষ হবে এবং জুনের 9 তারিখে তো আমরা উদ্বোধনের একটা চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ, তখন হয়তো আমরা ফুল অপারেশনে যাব। আপনি যে অনেকগুলো তথ্য দিচ্ছিলেন, একটা বিষয় যে আমরা আগে দেখতাম যে এই যে ডাটা যেটা প্রাপ্তির ক্ষেত্রে আমরা ইউএসএ কিংবা ইন্ডিয়া বা এই বিভিন্ন জায়গা থেকে এই ডাটাগুলো পেতে একসময় হয়তো 20-30 ঘন্টাও লেগে যেত। এই গ্রাউন্ড স্টেশন হওয়ার ফলে আসলে এই তথ্য পেতে আসলে সময়টা কেমন লাগবে বা কি কি সুবিধা দাঁড়াবে? আমরা যেহেতু গ্রাউন্ড স্টেশনে ডাটা কন্টিনিউয়াসলি ডাউনলোড করছি, তো আমাদের কিন্তু এক ধরনের রিয়েল টাইম ডাটা, যে স্যাটেলাইট যাচ্ছে আমি সেই স্যাটেলাইট থেকে কিন্তু রিয়েল টাইম ডাটা পাচ্ছি। কিন্তু ডাটা তো যে আপনাকে যেটা বললাম, এই ডাটা তো আসলে কাজের ডাটা না, এটা দিয়ে কাজ করা যাবে না, সেই জন্য একটু কাজ করতে সময় লাগবে। আমাদের এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের আমাদের মূল যে কার্যক্রম, সেটা একটা হচ্ছে AIS থাকবে, সে অটোমেটিক্যালি কিন্তু কিছু ডাটাকে সে প্রসেস করে আমাদেরকে অলরেডি কিছু আইডিয়া দিয়ে দিবে, যেটার উপরে ভিত্তি করে আমরা ফার্দার কি কাজ করব সেটা সিদ্ধান্ত নেবে। আমরা তো এখানে সব ডাটা ব্যবহার করব না, যে ডাটাগুলো আমাদের কাজে লাগবে সেগুলো ব্যবহার করব। তো এই সবগুলো কাজ করতে আমরা আশা করছি যে যদি আমাদের ইনস্ট্যান্ট টেকনোলজি থাকে, টেকনিক্যাল পারসন থাকে, তাইলে 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা ডাটা প্রসেস করে আমরা আমাদের যারা রিসিভার হবে তাদেরকে দিয়ে দিতে পারবো। আরেকটা বিষয়, এই যে আমরা যদি বলি যে আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত বা এই ডাটাগুলো এখান থেকে যেমন সুবিধাটা পেতে পারে, এই গ্রাউন্ড স্টেশন থেকে উপকূলের মানুষের আর কি কি উপকার আসতে পারে আসলে? মানে আমরা দিচ্ছি ডাটা, আমাদের টার্গেট হচ্ছে প্রায় 25টা প্যারামিটার। এই প্যারামিটারের ডাটাগুলোকে আমরা প্রসেস করে দেবো। আমি আবার বলছি আমরা কমার্শিয়াল কেউ না, আমরা হলাম গবেষণা করব। মানে যে ডাটাগুলো আমরা তৈরি করছি এটাকে আরও কত অ্যাকুরেসি মেনটেন করা যায়, অথবা কত দ্রুত দেয়া যায়, কম খরচে দেয়া যায়, আমরা করব সে কাজগুলো। কিন্তু এটার স্টেক হোল্ডার কিন্তু অনেক। অর্থাৎ এখন আপনি যদি বলেন যে উপকূলীয় মানুষকে কীভাবে আপনি সুবিধা দিবেন, তাহলে উপকূলীয় মানুষ কিন্তু মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে সুবিধা পেতে পারে, বন পরিবেশ থেকেও পেতে পারে, খাদ্য ডিপার্টমেন্ট থেকেও পেতে পারে, মৎস্য থেকেও পেতে পারে। এখন মৎস্য ডিপার্টমেন্ট চিন্তা করবে আমার থেকে তার রিলিভেন্ট কী ডাটা নিয়ে সে মৎস্যজীবীদেরকে হেল্প করবে। হ্যাঁ, এখন মৎস্যজীবীদেরকে হেল্প করার জন্য সে হেল্পটা আমাদের থেকে এরকম নিতে পারে যে তারা বলতে পারে যে ঠিক আছে, তোমার এই ডাটাটা আমাদের কাজে আসবে এবং এই ডাটাকে আমার ফিশারম্যানরা জানলে কোনো স্ট্রেস অথবা কোনো পেলে তারা দ্রুত কুলে ফিরে আসতে পারবে। এখন কমিউনিকেশন করা যায় না, তখন তারা কমিউনিকেট করতে পারবে। পদ্ধতিটা কী হবে, আমরা তাদেরকে প্রোগ্রামটা ডেভেলপ করে দেবো। ধরুন একটা মোবাইল অ্যাপস রেডি করে দিতে পারি। আমার ধরুন গবেষকদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিতে পারি যে উইদিন 15 ডেজ তুমি একটা মোবাইল অ্যাপস রেডি করে দাও, যে মোবাইল অ্যাপসের মাধ্যমে অটোমেটিক্যালি আমার এখানকার ডাটার যে ইনফরমেশান, ম্যাপ এবং এখানকার কিছু সংকেত অথবা মেসেজ সরাসরি যারা যারা এই ধরেন চ্যানেলের অথবা ফিশিং অফিসের সাথে কানেক্টেড হয়ে রেজিস্ট্রেশন করবে, তাদের যে মোবাইল নাম্বার দিয়ে করবে সেই মোবাইল নাম্বারে মেসেজ চলে যাবে, অথবা তাদেরকে অটোমেটিক কল চলে যেতে পারে তাদের কাছে যে কিছুক্ষণ পরে, 2 ঘন্টা পরে বা আগামীকালকে এতক্ষণ ধরে কিন্তু এরকম একটা প্রবলেম হতে পারে, তোমরা তাড়াতাড়ি কুলে ফিরে আসো। অথবা তারা মাছ ধরতে যাচ্ছে, তাদেরকে বলা হতে পারে যে আগামীকাল বা পরশু দিনের সকাল 8টা বাজে ওই জায়গায় কিন্তু ফিশিং অ্যাবিলিটি থাকার সম্ভাবনা আছে, কারণ যে কোনো প্রিডিকশন তো আসলে আনসার্টেনিটি কিছু থাকে। তো এভাবে কিন্তু চাইলে মৎস্যজীবীদেরকে একদিকে তাদের লাইভলিহুড অথবা প্রফেশনের ক্ষেত্রে হেল্প করা যেতে পারে, একদিকে তাদের লাইফ সেভ করার ক্ষেত্রে, প্রপার্টি সেভ করার ক্ষেত্রেও হেল্প করা যেতে পারে। দুইটা বিষয়, একটা হচ্ছে যে আপনাদের তো শুধু ডাউন লিঙ্কের প্রসঙ্গটা এখানে থাকবে, আপ লিঙ্ক নিশ্চয়ই এখানে না নিশ্চয়ই থাকবে না। এটা একটা আরেকটা বিষয় হচ্ছে, আপনারা তো আপাতত গবেষণার কথা ভাবছেন, এইটা আসলে কিভাবে বাণিজ্যিক ভিত্তিতে আসলে এটার প্রসার ঘটানো যায় বা কোন কোন অর্গানাইজেশন কি কি সুবিধা দেওয়া যায়, আরেকটু যদি বিস্তারিত বলেন এটা।
দেখেন এই প্যারামিটারগুলোকে আমি প্রসেস করা এবং তাকে অ্যালগরিদম ব্যবহার করে তার ইউজেবল প্রোডাক্টে নিয়ে আসার জন্য কিন্তু স্পেসিফিক প্রোগ্রাম লাগবে। এখন কোস্টগার্ড যদি মনে করে যে তাদের প্রয়োজনে তাদের শিপ ট্র্যাকিংয়ের জন্য তাদের হেল্প দরকার, যে কোন শিপটা আমাদের টেরিটরিতে বাইরে থেকে চলছে, অথবা কোন ফিশিং ট্রলারটা ডিপসিতে যাওয়ার কথা না কিন্তু ডিপসিতে গিয়ে ফিশিং করছে, অথবা কোন শিপটা আসলে ডিপসির জন্য শুধু লাইসেন্স প্রাপ্ত কিন্তু সে দেখা গেছে এখন কুলে মাছ ধরে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করছে, তাহলে তাদেরকে আমরা যেভাবে হেল্প করতে পারবো, চিটং পোর্ট চাইলে তারা এখান থেকে সুবিধা নিতে পারবে, ফিশারিজ বিভাগ তারা নিতে পারবে, ট্যুরিজম কোম্পানিগুলো তারা নিতে পারবে, কিংবা পলিসি মেকাররা যদি মনে করে যে আমাকে একটা ইনান্ডেশন ম্যাপ করে দাও, আমরা সেক্ষেত্রে হেল্প করতে পারি। টাইট ওয়েভ কারেন্ট নিয়ে যারা কাজ করে, কেউ এনার্জি নিয়ে কাজ করবে, কেউ ধরেন সমুদ্রে পলিউশন, ধরেন কথার কথা যে আমি যেহেতু কন্টিনিউয়াস ইমেজ নিচ্ছি, ইমেজের ডাটা নিচ্ছি, এই মুহূর্তে একটা বাইরের শিপ এসে আপনার এলাকায় যদি একটা পলিউটেন্ট ডাম্পিং করে চলে যায়, আমরা জানি না, আমরা আফটার ইফেক্টটা জানি, কিছুদিন পরে শুনি বা 24 ঘন্টা পরে শুনি যে অমুক এলাকাতে প্রচুর মাছ মারা গিয়ে এরকম ভেসে উঠছে, আমরা বলি যে হয়তো নেট থেকে পড়ছে, হয়তো অমুক থেকে পড়ছে, কিন্তু আমরা ধারণা করে করে কথা বলছি। ফিল্ডে গিয়ে কেউ বলছে না পানির কালারটাও একটু ডিফারেন্ট মনে হচ্ছে, তখন বলছে মনে হচ্ছে এখানে কোনো অয়েল লিক কিছু হয়েছে। যেহেতু অশান কালার রিমোট সেন্সিং ব্যবহার করব আমরা, তাহলে আমরা কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের ওই যে এআইএস যেটা অটোমেটেড সিস্টেমে কিন্তু আমাদের যে ওয়ার্নিং দিবে, সেখানে হয়তো এরকম কিছু হলে রিয়েল টাইম আমরা জানতে পারবো, আমরা সাথে সাথে হয়তো যদি আমাদের সাথে তাদের সাথে এরকম কমিউনিকেশন থাকে তাহলে আমরা তাদের সাথে ইনফর্ম করতে পারবো যে দেয়ার ইজ সামথিং রং, ইউ জাস্ট প্রসিড অন দেয়ার। এই ধরনের অনেক ধরনের হেল্প আসলে করার সময় আসলে তো হচ্ছে যে এটা তো একটা ধরেন সুযোগ, এটা একটা সেন্টার যেখানে সুযোগগুলো তৈরি হচ্ছে, ডিপেন্ড করে স্টেক হোল্ডাররা কীভাবে সেটা ব্যবহার করবে, কত সক্ষমতার সহিত ব্যবহার করবে, দক্ষতার সহিত ব্যবহার করবে, তাহলেই সাধারণ জনগণ অথবা জাতীয় নিরাপত্তা কিংবা জাতীয় উন্নয়নে কাজে লাগানো সম্ভব হবে। আমরা যদি ফিরে যাই, যেহেতু গবেষণার একটা বড় কাজ এখানে হবে, সেক্ষেত্রে আমাদের ব্লু ইকোনমি তো একটা নতুন সম্ভাবনার দ্বারও নিশ্চয়ই এই জায়গাতে একটা উন্মোচন হবে, কারণ ব্লু ইকোনমির প্রসারের কথা অনেক দিন ধরে বলা হচ্ছে, যদিও এই পুরো সেক্টরটাতে আসলে কতটুকু আদৌ অগ্রগতি হয়েছে সেটা নিয়ে প্রশ্ন আছে। এই জায়গাটা নিয়ে যদি আপনি একটু বলেন। মানে এই সরাসরি এই জায়গায় তো এটা সরাসরি সম্পৃক্ত, প্রথম কথা হলো, কারণ ব্লু ইকোনমিকে বাস্তবায়ন করতে গেলে আমাদের আগে একটা ওয়েল প্ল্যান করতে হবে। ওয়েল প্ল্যান করার জন্য আগে আমার রিসোর্স সম্পর্কে ধারণা নিতে হবে। আমার রিসোর্স সম্পর্কে যদি আমি ধারণা নিতে পারি, আমি একটা ভালো প্ল্যান করতে পারবো, তারপরে আমি সেটাকে কনজারভেশন অথবা সাস্টেনেবলি ব্যবহার করতে পারবো। কিন্তু শুধুমাত্র যে এই সেন্টার দিয়ে আমি সব কিছু করতে পারবো তা না। এখন ধরেন আমার কাছে ধরেন আরও প্রায় 6 মাস আগে হঠাৎ করে কোস্টগার্ড থেকে একটা ফোন এসছে, আমাকে বললো যে আপনি তো অশনগাড়ি ডিপার্টমেন্টের সিনিয়র প্রফেসর, আমরা এরকম কিছু পলিউটেন্টস পেয়েছি, সেগুলো আমরা সুইপ করে নিয়েছি, এটা দিব কার কাছে? তো আমি বললাম যে আপনারা নিশ্চয়ই এনভায়রনমেন্ট মিনিস্ট্রি অধিদপ্তরে দিবেন। বল না, ওরা বলছে যে ওদের নাকি যত আইন আছে সমুদ্র বিষয়ক কোনো আইনের ব্যাপারে তারা না। তা আমি যেটা বুঝতে চাচ্ছি যে আমার এটা একটা সক্ষমতা তৈরি করলো, কিন্তু আমার তো জাতীয়ভাবে একটা অথরিটি দরকার যারা মূলত এই কোঅর্ডিনেশনটা করবে। এই জন্য গতকালকে আমি একটা চিঠি ড্রাফট করেছিলাম, শুধু একটু বলে ফেলি যে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটা চিঠি লিখেছি, সেটা সিসি দিচ্ছে আমি বিরোধী নেতা, চিফ হুইপ এবং বিরোধী হুইপকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীগুলোকে, মন্ত্রী মহোদয়গুলোকে, যে বাংলাদেশে অনতিবিলম্বে আমাদের একটা মেরিন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি দরকার। কারণ আমাদের ওশেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা মেরিন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি নাই। আপনি দেখেন আমাদের 1,47,000 যে ল্যান্ড এরিয়া, তার জন্য আমাদের 60-70 জন মন্ত্রী আছে, অথচ আমাদের 1,18,813 যে সমুদ্র, সে তার জন্য কিন্তু ডেডিকেটেড কোনো মন্ত্রণালয় নাই। তাহলে এই সমন্বয়টা করবে কে? আইনটা করবে কে? সেটা বাস্তবায়ন করবে কে? কাদের সাথে কমিউনিকেট করবে? 2 নম্বর আমি বলেছি সেখানে আমাদের আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে এই যতগুলো মেরিটাইম অর্গানাইজেশন আছে, ধর মেরিন অ্যাফেয়ার্স ইউনিট পররাষ্ট্র মন্ত্রণালয়ের, কিংবা সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি, দেখেন এক একটা মিনিস্ট্রি আন্ডারে এক একটা, কিন্তু সমন্বয়টা করবে কে? প্লাস ওখানে যারা হেডেড অথবা যারা লিডার, তারা কোথাকার, তাদের ব্যাকগ্রাউন্ড কী? তারা তো অবশ্যই সমুদ্র বিজ্ঞানী হওয়া উচিত, যাদের সমুদ্র সম্পর্কে ধারণা আছে, বিজ্ঞান সম্পর্কে ধারণা আছে, গবেষণা সম্পর্কে ধারণা আছে। এই জিনিসটা আমি বলছি যদি এনশিওর করতে পারে। আর থার্ড বলেছি, হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে এসে ছেলেরা শুনে যে অশনোগ্রাফি একটা ডিপার্টমেন্ট, স্যাটেলাইট অশনোগ্রাফি একটা কোর্স, দে ডোন্ট নো অ্যাবাউট ইট ইন দেয়ার প্রি স্কুল আর ইন দ্য স্কুল অ্যান্ড দ্য হাই স্কুল। আমি বলছি যে আমাদের এই যে শিক্ষা মন্ত্রণালয় যদি আমাদের বই পুস্তকগুলোতে আমাদের বঙ্গোপসাগর সম্পর্কে ডিটেইলস সম্ভাবনার জায়গাটা এবং এটার উন্নয়নের জায়গাটা তুলে না ধরে, তাহলে কিন্তু আমাদের এই জেনারেশন কিন্তু সেদিকে এগিয়ে আসবে না। আপনি দেখেন পশ্চিমবঙ্গ এত কিছু হওয়ার পরেও সেখানে কিন্তু সুন্দরবন মন্ত্রণালয় আছে, ব্লু ইকোনমি মন্ত্রণালয় আছে অনেক দেশে,
কিংবা সমুদ্র মন্ত্রণালয়ে আমার মনে হয় এমন কোনো মেরিটাইম দেশ পৃথিবীতে নাই যে দেশে মেরিটাইম মিনিস্ট্রি নাই। পাকিস্তানের কথা চিন্তা করেন, ইন্ডিয়ার কথা চিন্তা করেন, সবারই আছে, আমাদের কেন নাই? এই জন্য আমি বলছি যে একদিকে হচ্ছে আমাদের অথরিটেটিভ দরকার, আরেকদিকে হচ্ছে আমাদের জেনারেশনকে এটা জানানো দরকার। তাহলে হয়তো আমার এই সেন্টার সহ যে সম্ভাবনা জায়গা রয়েছে সেগুলোকে আমরা কাজে লাগিয়ে ব্লু ইকোনমির বাংলাদেশ করা সম্ভব। কারণ একটা পোর্ট দিয়ে যদি সিঙ্গাপুরের জায়গায় যেতে পারে, 4টা পোর্ট দিয়ে 3টা পোর্ট দিয়ে আমরা কোথায় পড়ে আছি? ঠিক আছে, তো আমি মনে করি আমাদের একটা মিনিস্ট্রি এখন খুবই জরুরি। এখন আমিও তো ধরেন এই যে আমার এই কাজটা করার জন্য আমি কার কাছে যাবো আমি জানি না। একবার আমি যাই বিটিআরসির কাছে, একবার যাই আমি শিক্ষা মন্ত্রণালয়ে, আরেকবার যাই আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রির কাছে। আজকে যদি আমার একটা সমুদ্র মন্ত্রণালয় আমি সরাসরি তার কাছে যেতাম, উনি কিন্তু কোঅর্ডিনেট করে দিত আমার কী কী লাগবে। নিশ্চয়ই। আমরা যদি একটু জানতে চাই যে এই গ্রাউন্ড স্টেশন যখন চালু হবে তখন আসলে এইটা কিভাবে, এটার ম্যানেজমেন্টটা কিভাবে হবে, এটার পরিচালনার ধরনটা কেমন কি হবে, কারণ এটার এরকম একটা সেন্টার চালানোর পিছনে আর্থিক ব্যাপারও আছে, এইটা যদি একটু জানতে চাই। প্রাথমিকভাবে আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর একটা কমিটি করে দিয়েছেন যে এই সেন্টারের যে অর্গানোগ্রাম এবং যে ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে লোকবল অথবা ইনস্টিটিউট কি হবে, বা ডাটায় যে মানুষের সাথে আমরা বলছি বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আমরা বিনিময় করব, সেটা কী লেভেলে করব, একটা কমিটি করে দিয়েছেন। সেই কমিটি কাজ করছে, আমরা হয়তো নেক্সট সিন্ডিকেটের আগে এটা ইনশাল্লাহ সাবমিট করব। এখন পর্যন্ত চায়নার সাথে আমাদের যে সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের লোকাল যে এক্সপার্টাইজ আমাদের দরকার হবে সেটা বিশ্ববিদ্যালয় বহন করবে, যেহেতু এটা একটা বাইল্যাটারাল কোঅপারেশন। আর ফরেন লেভেল থেকে স্কিল রিলেভেন্ট যত ধরনের সাপোর্ট লাগবে এটা তারা বহন করবে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক মুদ্রা কথা। কিন্তু আমরা যখন স্পেসিফিক্যালি যাই তখন সেখানে আমরা এখানে একেবারে ডাটা রিসিভ, ডাটা প্রসেস, ট্রেনিং ডেভেলপমেন্ট এবং ডাটা ডিসেমিনেশন, এরকম 4টা ডিপার্টমেন্ট আমরা চিন্তা করেছি। এই 4টা ডিপার্টমেন্টের জন্য কমপক্ষে একজন সায়েন্টিস্ট এবং একজন কোঅর্ডিনেটর। তো কোঅর্ডিনেটর যিনি থাকবেন উনি অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে থাকবেন অথবা বাংলাদেশ থেকে থাকবেন, এবং সায়েন্টিস্ট উনি আপাতত চায়না থেকে থাকবেন যতদিন পর্যন্ত আমাদের নিজস্ব স্কিল ম্যান পাওয়ার ডেভেলপ না হয়। যখন ম্যান পাওয়ার ডেভেলপ হবে তখন আমরা অ্যামেন্ডমেন্ট করে আবার আমরা সেই জায়গাটার নেতৃত্ব নেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই, আমরা অনেক কিছু জানলাম আপনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল 24 দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।